আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সশস্ত্র বাহিনীর দরবারে প্রধানমন্ত্রী তারেক রহমান আধুনিক সরঞ্জামের পাশাপাশি কৌশলগত জ্ঞান অর্জনের তাগিদ, জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি। জ্বালানি নিয়ে হাহাকার কাটছেই না, প্রচন্ড গরমে ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষায় বিরক্ত গ্রাহক, অনেক জায়গায় বন্ধ পাম্প। শিক্ষার্থীদের অনলাইন ক্লাস নেওয়ার সিদ্ধান্তে সন্তুষ্ট নন অনেক অভিভাবক, পঠন ঘাটতি ও গেজেট আসক্তি বৃদ্ধির আশঙ্কা। দ্বিতীয় দিনে গড়ালো ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা, শনিবারের বৈঠক রাত পর্যন্ত গড়ালেও আসেনি হরমুজ প্রণালী ইস্যুতে সমাধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। স্মার্ট প্রযুক্তি নির্ভর দ্রুত প্রতিক্রিয়াশীল সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় বর্তমান সরকার। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের প্রতি অবিচল আস্থাই হবে বাহিনীর ভিত্তি। সশস্ত্র বাহিনীর দরবারে অংশ নিয়ে এসব কথাই বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, নিজস্ব প্রযুক্তিতে সামরিক সরঞ্জাম ও গোলা বারুদ তৈরির পরিকল্পনা আছে সরকারের। রাজনৈতিক কারণ কিংবা অন্যায়ভাবে বাহিনীর কারো প্রতি অবিচার করা হলে সরকার যথানিয়মে প্রতিকার করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। জানান, স্বাক্ষরিত জুলাই সনদ যথাযথভাবে বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান, সেই সূত্রে সেনা পরিবারেরই সন্তান তিনি। সুশৃঙ্খল পরিবেশেই কাটিয়েছেন শৈশব কৈশোর। তবে এবার সম্পূর্ণ ভিন্ন আবহ। প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়ে সশস্ত্র বাহিনীর দরবারে তারেক রহমান। বক্তব্যেও ফেলে আসা দিন আর বর্তমানের দায়িত্বশীল অনুভূতির রেশ। প্রধানমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে। ফোর্সেস গোলের প্রাথমিক ধারণা বাস্তবায়ন সহ সেনা, নৌ ও বিমান বাহিনীর উন্নয়ন অগ্রগতিতে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গৃহীত নানান কর্মকাণ্ড আর উদ্যোগও তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, পরিবার বা দলের সম্পত্তি নয়। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা ও জনগণের প্রতি অবিচল আস্থাই হবে এর ভিত্তি। বলেন, বর্তমান সময়ে যুদ্ধ ও নিরাপত্তার ধরন বদলেছে। তাই সশস্ত্র বাহিনীকে শুধু আধুনিক যুদ্ধ সরঞ্জামে সীমাবদ্ধ না রেখে পেশাগত দক্ষতা ও কৌশলগত জ্ঞানার্জনে জোর দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সবাই সঠিকভাবে দায়িত্ব পালন করলে বাংলাদেশকে আর কেউ তাবেদার রাষ্ট্রে পরিণত করতে পারবে না। সরকারের নির্বাচনী ইশতেহারে সশস্ত্র বাহিনীর উন্নয়নে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বাহিনীর প্রতিটি পরিবারের কল্যাণ, বাসস্থান, চিকিৎসা নিশ্চিতে নিবিড়ভাবে কাজ করবে তাঁর সরকার। জ্বালানি তেল নিয়ে দেশের বিভিন্ন জেলায় ভোগান্তি কমছেই না। পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এতে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মাঝে। আবার সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। পেট্রোল আর অকটেনের সংকটই বেশি, চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। সবচেয়ে বেশি সংকট রংপুর বিভাগে। জ্বালানি তেলের জন্য এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। ফিলিং স্টেশন মালিকদের দাবি, ডিপো থেকে যে পরিমাণ তেল মিলছে তা চাহিদার তুলনায় অনেক কম, ফলে কয়েক ঘন্টার মধ্যেই ফুরিয়ে যাচ্ছে মজুত। অন্যদিকে গ্রাহকদের অভিযোগ, ব্যক্তি পর্যায়ে মজুতদারির পাশাপাশি অসাধু ব্যবসায়ীরাও অবৈধভাবে তেল মজুত করছে, ফলে সংকট কাটছে না। 10টার পর থেকেই বন্ধ রয়েছে, যেমনটি এখানকার সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ এবং তারা বলছেন যে আজ সন্ধ্যা 7টার নাগাদ আবার এখানে তেল আসবে। এবং আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে সেই গতকাল রাত থেকেই কিন্তু দীর্ঘ সারি এখানে তৈরি হয়েছে। যারা কিনা এখানে তেল নিতে এসেছেন তারা এখানে এখনও অপেক্ষা করছেন। এবং অনেকেই বলছেন যে যেহেতু তারা একদম লাইনের সামনে চলে এসেছেন, অনেকটা দেরি হলেও তারা অপেক্ষা করছেন। যদি তারা আবার অন্য কোনো স্টেশনে যান তাহলে আবার সেই স্টেশনের একেবারে সবশেষ অবস্থানে তাদেরকে যে দাঁড়াতে হবে। সেই কারণে কিন্তু অনেকে 16 ঘন্টা 18 ঘন্টা ধরে এখানে অবস্থান করছেন। ঠিক রাস্তার অপর পাশে, আমি ঠিক আগের ঘন্টায় যখন সংবাদ জানাচ্ছিলাম এই যে ফিলিং স্টেশনটি, সেখানে কিন্তু আমরা বেশ স্বাভাবিক ভাবেই দেখছি যে সেখানে তেল। দুবাই, হংকং কিংবা সিঙ্গাপুর নয়, এশিয়ার নব্য ধনীরাও অর্থ সম্পদ গোপন করতে ঝুঁকছেন দীর্ঘদিনের ভরসাস্থল সুইজারল্যান্ডের দিকে। ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এশীয় ধনাঢ্যদের হংকং বা দুবাই যাওয়ার কথা, কিন্তু সুইস ব্যাংকগুলোকেই তারা বেশি নিরাপদ মনে করছেন। কেন এই পুরনো আস্থার পুনর্জাগরণ? আর বাংলাদেশ থেকেই বা কিভাবে রোধ করা সম্ভব অর্থ পাচার? বিশ্বজুড়ে অস্থিরতা যত বাড়ছে ততই বাড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজ। একসময় এশিয়ার ধনীদের প্রথম পছন্দ হংকং বা সিঙ্গাপুর হলেও এখন সেই স্থান দখল করে নিচ্ছে সুইজারল্যান্ড। ব্যাংকিং খাতের কঠোর গোপনীয়তা আর আইনি সুরক্ষার কারণে এশিয়ার অতি ধনীরা তাদের বিপুল সম্পদ সুইস ভল্টে জমা করছেন।
বস্টন কনসাল্টিং গ্রুপের তথ্য মতে 2024 সালে সুইজারল্যান্ডে অফশোর সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে $2.74 ট্রিলিয়ন। সংশ্লিষ্টরা বলছেন 2019 সালে হংকংয়ের নিরাপত্তা আইন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এশীয়রা সম্পদের নিরাপত্তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন। একসময় লন্ডনের প্রপার্টি বাজার এশীয়দের মূল আকর্ষণ থাকলেও ট্যাক্স আইনের পরিবর্তনে মুখ ফিরিয়ে নিয়েছে সুইজারল্যান্ডের দিকে। চাহিদা সামাল দিতে সুইস ব্যাংকগুলো শক্তিশালী এশিয়া ডেস্ক খুলছে, নিয়োগ দিচ্ছে শত শত কর্মী। বিশ্ব যখন বৈধ সম্পদের নিরাপত্তা খুঁজছে, তখন বাংলাদেশ লড়ছে গত 1.5 দশকে পাচার হওয়া বিপুল অঙ্কের অবৈধ সম্পদ নিয়ে। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতার পালাবদলের পর সামনে এসেছে ভয়াবহ সব তথ্য। অভিযোগ রয়েছে গত 15 বছরে দেশ থেকে কয়েক লাখ কোটি টাকা পাচার হয়েছে দুবাই, লন্ডন আর এই সুইজারল্যান্ডেই। সুইজারল্যান্ডের ব্যাংকগুলো এশিয়ার ধনীদের জন্য সুরক্ষিত দুর্গ হলেও বাংলাদেশের মতো উদীয়মান অর্থনীতির জন্য তা যেন লুণ্ঠিত সম্পদের গুদাম না হয়, সেই প্রত্যাশা সাধারণ মানুষের। পাচার হওয়া অর্থ ফেরানো যেমন কঠিন, তেমনি রাজনৈতিক সদিচ্ছা থাকলে তা অসম্ভব নয়। এখন দেখার বিষয় নতুন বাংলাদেশে লুণ্ঠিত সম্পদ কতটা ঘরে ফেরে। দ্বিতীয় দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। শনিবার ইসলামাবাদে গভীর রাত অবধি চলা বৈঠকে আসেনি কোনো সমঝোতা। পাকিস্তানের মধ্যস্থতায় 4.5 দশক পর মুখোমুখি বসেছেন যুক্তরাষ্ট্র ইরানের প্রতিনিধিরা। টানা 15 ঘন্টার বেশি সময় ধরে চলে বৈঠক। সংশ্লিষ্টরা জানিয়েছেন আলোচনার কেন্দ্রে ছিল হরমুজ প্রণালী। আরও কিছু বিষয়ও হয়েছে দর কষাকষি, তবে কোনো ইস্যুতেই একমত হতে পারেনি নেতারা। শনিবার বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল বিভিন্ন দেশে ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দিতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। পরে অবশ্য এই তথ্য অস্বীকার করে হোয়াইট হাউস। চলমান আলোচনায় ওয়াশিংটনের নেতৃত্ব দিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তেহরানের আলোচক দলের প্রধান পার্লামেন্ট স্পিকার বাখের কালিবাফ। ইরানের সাথে আলোচনার ফলাফল যাই আসুক না কেন, চলমান যুদ্ধে জয়ী হয়েছে যুক্তরাষ্ট্র। আবারও এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসলামাবাদের বৈঠক নিয়ে চিন্তিত নন বলেও জানান তিনি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক চাপে মার্কিনিরা। রয়টার্সের এক জরিপে উঠে এসেছে যুদ্ধ নিয়ে অসন্তুষ্ট দেশটির বেশিরভাগ নাগরিক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর অর্থনৈতিক সংকট প্রভাব ফেলছে জনজীবনে। যুদ্ধ স্থগিত হওয়ায় সাময়িক স্বস্তি এলেও কাটেনি অনিশ্চয়তা। ইরানের সঙ্গে টানা 5 সপ্তাহের যুদ্ধের ধাক্কায় অস্থির হয়ে উঠেছে জ্বালানি বাজার। একই সাথে চাপের মধ্যে পড়েছে বৈশ্বিক অর্থনীতি। যুদ্ধবিরতি কার্যকর হলেও এর প্রভাব এখন সরাসরি অনুভব করছে সাধারণ মার্কিন নাগরিকরাও। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের মানুষের সাথে কথা বলে দেখা গেছে যুদ্ধ নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। কংগ্রেসের অনুমোদন ছাড়াই শুরু হয় এই যুদ্ধ